তিনজন ছিল। কজন আমরা ছিলে? আমরা ছিলাম ওর মধ্যে 5 জন। কে কে? আমি ছিলাম, বাবু ভাই ছিল, এই ছিল, আর সে মন্তাজ ছিল। এখন ছিল আগের দিনকে ওখানে আছে আগের দিনকে হতে গিয়ে হয়নি না, আছে মনে মন্ত্র এখন এই গাড়ি আগের দিনকে হতে গিয়ে হয়নি, ঈদের আগের দিনকে ওই ছেলেটা কান্নাকাটি করছিল হসপিটালে। ওটা করে দিয়েছিল একসঙ্গে বাড়ি এসেছে, ও কান্নাকাটি করছিল গাড়ি চালিয়ে। আচ্ছা আচ্ছা। এবং দাস এখন আগের দিনের হয়ে যেত ওই হসপিটালে, তোমার একটা কাজ বাকি ছিল। সেই হিসাবে একটু বলবেন, সেগুলো আমাকে প্রচন্ড অত্যাচার চলছে এর মধ্যে। সেগুলো তো আমাকে জানাতে হবে, তুমি আমাকে জানাও, ঘরে যাও, গালাগালি করে একটা দুটো দিন তুমি থাকো, একটু রেস্ট নাও, ঘরে পরিবার পরিজনকে নিয়ে, তারপরে বলে লিখে কাগজে সুন্দর করে লিখে পাঠা, সেটা আমি করতে হবে। আমি যখন ছিলাম যা যা ভুল ছিল কোর্টে যে বিধান করে বলে গেছি। ঠিক আছে, তুমি বলবে। ঠিক আছে, ঠিক আছে। এখন এখন শরীর অসুস্থ নেই তো? ডাক্তার দেখাতে, ডাক্তার দেখাচ্ছিল। এবার যখন যাবে তার আগে প্রেসক্রিপশনের ছবিটা ওকে একবার দেবে, ওখানে যারা আমাদের পরিচিত কিছু ডাক্তার আছে তার সাথে কথা বলবে। রাস্তাতে তো যেতে হবে। শুধু তুমি, তোমাকে কাজ কি বললাম, তুমি তোমার ঘর থেকে বসে থাকলে না, ওর মাকে ফোন করো, টাকা ফেরত নিয়ে নিতে বলো। ওখানে দেখো ওই যে ফোন করছে বলে ওর লাগবে না, বলতে ওকে 20,000 টাকা, তুই 2,000 টাকা ইনকাম করতে তো কত টাকা লাগবে, আমি ফ্রিতে হয়ে যাবে আমাদের, সে টাকা আমি দেবো। ঠিক আছে, আর ওই বাকি কেসটা আমাদের। আর কি আরেকটা কি না, আমার এই গলায় মাথা কেন ওর হয়নি কেন? জামিন হয়নি কেন? ওরে একটা আলাদা উকিল ধরেছিল, বারবার বলেছি ভাইজান উকিল ধরছি, পাকা মনে হয়। ওই ওদের বাড়ির লোক প্রচন্ড করে সাদা সিধে লোক, আর পুরো উকিল ফাঁস করে 40,000 টাকা গেছে, টাকাটা চলে গেল, টাকা চলে গেছে। এদের একটা টাকা গেছে, রাজুর মাকে জিজ্ঞাসা করো তো। আমি তো বলেছি আমার দায়িত্ব তো ওটা। অনেক টাকা খরচা কোটা কেস বাকি, একটা কেস বাকি আছে। কোনটা? 36 নম্বর উত্তর কাশীপুরে। তো ওই আমাদের উকিলকে দিয়ে করাবে না ওর নিজের উকিল দিয়ে করবে? কথা আমি এর আগের ডেটে 12 মাস এখানে ছিল তো, আমি জামিন করিয়ে নেব। ওর ভাই, ওর মা কোথায়? ওরা যে এখানে ছিল, খারাপ তো লাগছে, কান্নাকাটি করতেছে। পুরো নরমাল লোক না দেখলে বুঝলাম না। 40,000 টাকা শুনে লাগিয়ে দিল তো। ওই তো ও ফেরত নিয়ে নিতে বলো। শুনে কি বলি মা, তুমি চেনো তো? হ্যাঁ, বলো ফেরত নিয়ে নাও, যাও এই ফোন করে বলে ফেরত নিয়ে নাও তুমি। বাবলু ভাই মানে ব্যাপারটা জানো, মোবাইল কিনে নিয়ে সবেই এখন এ বাড়ি গিয়ে আইসেফ করবে আমার সঙ্গে। কোনো চাপ নেই, তোমার সঙ্গে ডানাতে হিসেবে কাজ করতে হবে, বাড়ি গিয়ে আইসেফ করবে। একটা ভাই দিয়েছে তার আব্বাকে, আপনার আব্বা আপনার দাদুর কবর দিয়েছে, এরকম করে করে হয়ে আসছে। তো ওটা কি কাগজ আছে ভাই? 200 বছর 100 বছর 50 বছর আগে দাদুরা বলে দিয়েছে আমার ওটা জায়গা, তুই এটা কবর দে, আমি আর কিছু বলবো না, হয়ে আসছে। মোদিজিদের ওইখানে নজর পড়েছে, ওই কাগজ ওইটা যখন ওয়াক বাই ইউজার মৌখিক দান, মোদিজির ওইটা নজর পড়েছে, ওইটার না কাগজ দেখাতে পারলে কি করবে, নিয়ে নেবে। এবার ওইটা কি অবৈধ পন্থাই হয়েছে না বৈধ পন্থা, আমাদের আগে একটু জেনে নেওয়া দরকার। এই যে ফকির সাহেব হুজুর যে মুখে বলেছে বাবু তোরা ওইখানে কবর দে, তোরা বংশ পরম্পরায় কবর দিবি, এটা বৈধ না অবৈধ তিনি বলেছিলেন কথাটা আগে জানতে হবে। তো যদি ফকির সাহেব হুজুর বলে যে আমি ওনার বলাটা যদি ভুল ছিল, তাহলে আমি বলবো ঠিক আছে এখন শুধরে নাও, কিন্তু বলাটা ভুল নেই তো। কারণ বলছি আমি, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 1872 সালে দেশের আইন হচ্ছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী এই মৌখিক দানটা বৈধ। ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্ট 1872 সালে তৈরি হয়েছে। ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্ট অনুযায়ী ফকির সাহেব হুজুর, দাদা হুজুর পীর কামাতুল্লাহ যে সমস্ত মৌখিক দানগুলো করেছে এগুলো বৈধ। আচ্ছা, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 সালে তৈরি হয়েছে। এই আইন অনুযায়ী আরো আইন আছে, এইগুলো বৈধ।
তাহলে বৈধটাকে আইন পরিবর্তন করে অবৈধ ঘোষণা করে ওই জায়গাগুলো নেওয়ার অপচেষ্টা, এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। যখনই এর বিরুদ্ধে আমরা মাঠে ময়দানে লড়াই করার ডাক দিচ্ছি, যখনই এর বিরুদ্ধে আমরা কোর্টের আইনি লড়াই করার ডাক দিচ্ছি, তখনই আপনারা যাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছেন, ক্ষমতার মসনাতে যাকে বসিয়েছেন, যাকে ভেবেছিলেন আপনি বিপদে পড়লে আপনার পাশে দাঁড়াবে, বিপদে আপনার পাশে থাকা তো দূরের কথা, যখন আপনি বিপদে পড়েছে আপনাকে আরো গঙ্গাসাগরের দিকে ঠেলে দেওয়ার জন্য কি বলছে, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। আমি তো অবাক হয়ে যাচ্ছি। মমতা ব্যানার্জির উচিত ছিল সারা রাজ্যের সর্বদলের মিটিং ডাকা, অল পার্টি মিটিং ডেকে বিজেপি ছাড়া রাজ্যের সমস্ত পার্টিকে ডাকা, যেটা মুসলমানদের পশ্চিম বাংলার 30% মুসলমান আছে, তারা আজকে চিন্তিত হচ্ছে এই সাংবিধানিক বিলের বিরুদ্ধে। রাজ্য সরকার প্রতিবাদ করবে, বাকি কোন কোন দল রাজ্য সরকারের সাথ দেয় সেটাও তো চেক করার দরকার ছিল। তার পরিবর্তে উনি স্টেজ থেকে বললেন কি, ওয়াকাফ নিয়ে গুলুগুলি করবেন না। কে ওয়াকাফ নিয়ে গুলুগুলি করছে? আমার বাপের জায়গা যাচ্ছে, আমার দাদুর জায়গা যাচ্ছে, আমি 100 বার প্রতিবাদ করব। আপনার পছন্দ হলে এই রাজ্যে থাকবেন, না পছন্দ হলে চলে যাবেন উড়িষ্যাতে, চলে যাবেন ঝাড়খণ্ডে, চলে যাবেন বিহারে। বলার সাহস পাচ্ছে কোথা থেকে? এ আপনাদের মতো লোকেদের জন্য, আপনাদের মতো লোকেদের জন্য মমতা ব্যানার্জি কথা বলার সাহস পাচ্ছে। লজ্জা করছেন আপনাদের? লজ্জা করছেন আপনাদের? মুর্শিদাবাদের মতো জেলাতে দাঁড়িয়ে, যেখানে সংখ্যালঘু সমাজের মানুষ প্রায় 70%, ওখানে দাঁড়িয়ে এই ওয়াকাফ নিয়ে যেভাবে খিল্লি করলো, পেলে কোথা থেকে সাহস? আপনারা দিচ্ছেন, জানে দুধেল গাই পকেটে ভরে রেখে দিয়েছি, ভোটের দিনে 500 টাকা দেবো, বিজেপির একটু ভয় দেখাবো, ভোট তো চলে আসবে। এই হচ্ছে আপনাদের দুরবস্থা। আমি তো ভেবেছিলাম মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে উনি অল পার্টি মিটিং ডাকবে, সবাইকে ডাকবে, উনি প্ল্যান করবেন, সবাই প্রতিবাদ করবে, কিন্তু উনি লিডার হয়ে থাকবেন। যদি মমতা ব্যানার্জির জায়গায় আমি থাকতাম না, জায়গায় আমি অল পার্টি মিটিং ডেকে দিতাম। এই সবাই বলো কি করব, সবাই বলবে প্রতিবাদ হোক, সবাই বলবে সুপ্রিম কোর্টে মামলা হোক। আমি মুখ্যমন্ত্রী থাকলে বোঝানোর জন্য বলছি, আমার মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা নাই, আমার দলের কেউ থাকলে তাকে দিয়ে আমি মামলা করিয়ে দিতাম। তাহলে হিরো কি হতো? যে মামলা করছে সরকার। তার পরিবর্তে কি বলছে, দিল্লিতে গিয়ে ভোটের সময় যখন আসবে আপনারা দিল্লির রাস্তা দেখাবেন তো? এ কারা দেখাবেন? একটু হাত তুলে দেখান। এটা মাথায় রাখবেন, এখানে আপনার অস্তিত্বের লড়াই, এখানে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ নয়, আপনার পূর্বপুরুষের রেখা যাওয়া কবরস্থানের অস্তিত্বের লড়াই। না হলে আপনার পূর্বপুরুষের কবরস্থানের উপরে দেখবেন মদের দোকান হবে, মদের ফ্যাক্টরি হবে, কিচ্ছু করতে পারবেন না। এটা মাথায় রাখবেন। যখন আইনটা পাস হয়েছে, সংখ্যার ভিত্তিতে পাস করালেও আমি তার কয়েকদিনের মধ্যেই আপনাদের উদ্দেশ্যে বলছি, একটা পোস্ট করেছিলাম আমার অ্যাডমিনকে দিয়ে, যে তুমি আমাকে মারলেও আমি এই আইনের পরিবর্তে, তুমি আমাকে জেলে দিলেও আমি এই আইনের পরিবর্তে, তুমি আমাকে খুন করলেও আমি এই আইনের পরিবর্তে। আজকে এখানে দাঁড়িয়ে বলছি, ফকির সাহেবের হুজুরের এই এলাকায় দাঁড়িয়ে বলছি, এই আইনের বিরুদ্ধে আমার জীবনের শেষ দিয়ে আমি লড়াই করব প্রত্যাহারের জন্য। বুঝতে পারছেন, এটা শুধু মুসলিম হিন্দুর ব্যাপার নয়, সংবিধানকে রক্ষার লড়াই। আজকে সংবিধানের আইনকে সম্ভবত সম্পূর্ণরূপে অনুচ্ছেদগুলোকে উল্লঙ্ঘন করছে, আক্রমণ করছে, ভায়োলেট